শুভ সন্ধ্যা। স্বাগত জানাচ্ছি সবাইকে গ্রামীণ ফোন হাউস দ্যাট অনুষ্ঠানে। আইসিসি বিশ্বকাপ উপলক্ষে আয়োজিত দেশ টিভির এই অনুষ্ঠান গ্রামীণ ফোন হাউস দ্যাট, আমি হাসান সাইদ আছি আপনাদের সঙ্গে। আলোচনার জন্য আজকে আমাদের অতিথি অভিনেতা শতাব্দী ওয়াদুদ এবং জাতীয় দলের সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ। চলুন শুরু করি আজকের হাউস দ্যাট। হয়ে গেল চরম উত্তেজনাপূর্ণ একটি সেমিফাইনাল, সাউথ আফ্রিকা বনাম নিউজিল্যান্ড। সাউথ আফ্রিকাকে 4 উইকেটে হারিয়ে শেষ পর্যন্ত নিউজিল্যান্ড ফাইনাল খেলবে প্রথমবারের মতো ওয়ার্ল্ড কাপের। ডাকওয়ার্থ লুইসে তাদের রিভাইজ টার্গেট 298 রান করতে হবে, সেখানে তারা এক বল হাতে রেখেই টপকে গেছে। সেটা 43 ওভারের ম্যাচ ছিল। ফিরতে হয়েছে বাড়িতে সাউথ আফ্রিকাকে অত্যন্ত দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে। চতুর্থবারের মতো বাদ পড়ে গেল তারা সেমিফাইনাল থেকে। আলোচনা যাব ইশতিয়াক এবং শতাব্দীর সঙ্গে, তবে যাওয়ার আগেই আমরা দেখিনি আজকের হাইলাইটস। Got him. Just over mid on. Goes downtown. He's charging. Yeah, down the town. Yeah, down the ground here. Sitting up. দর্শক, আসুন যাই আজকের আলোচনায়। ইশতিয়াক আহমেদ, অবশেষে নিউজিল্যান্ডকে জিতিয়া প্রমাণ করিতে হইল যে তাহারা লাকি, এবং সাউথ আফ্রিকাকে হারিয়া প্রমাণ করিতে হইল তাহারা চোকার্স। এই বেলায় আমি অন্তত বলবো না যে চোকার্স। ম্যাচ হেরেছে, প্রত্যাশিত ছিল যে একটা মারাত্মক একটা খেলা হবে, সেটা হয়েছে। এটা শ্বাসরুদ্ধকর একটা খেলা। সেকেন্ড লাস্ট বলে গিয়ে নিউজিল্যান্ড জিতলো। তবে এটা খুব আমার মনে হয় এই ম্যাচটা অনেকদিন মনে রাখবে। এবং সাউথ আফ্রিকা যে ফাইটার্স, এটা আমি চোকার্স তো দূরের কথা, আমি বলবো দে ফট অল দ্য ওয়ে। এখানে যে ধরনের ফিল্ডিং, এত বোলিং লিমিটেশনস থাকা সত্ত্বেও আমরা যদি দেখি ওদের কিন্তু বোলিং কিন্তু ডেল স্টেইন কিন্তু এই পুরো এন্টায়ার টুর্নামেন্টে হি কুডন্ট ফায়ার। একমাত্র মনির মকল, ইমরান তাহের, এরাই কিন্তু উইকেট টেকার্স ছিল। ডিভিলিয়ার্সের মতো একজনকে বোলিং করতে হলো টু ফিল ইন দ্য গ্যাপস, টু বি অ্যাজ আ ফিফথ বোলার। তাহলে এই দলকে আপনি ফাইনালে বা চ্যাম্পিয়ন হওয়ার জন্য আমরা কিভাবে আজকে আমার মনে হয় ফিল্যান্ডারের জায়গায় যদি অ্যাবার্টকে নিত, তাদের ব্যাটিং অবশ্যই ইজ ভেরি স্ট্রং। ফিল্ডিং আমার এই টুর্নামেন্টে অনেক কয়টা দলের মধ্যে সর্বসেরা ফিল্ডিং দল তাদের আছে। আপনি উইকেট যদি না নেন, আউট যদি না করতে পারেন, সেটাই হচ্ছে ডেল স্টেইন যে মানের বোলার, যে কোনো ম্যাচে হয়তোবা হি কুড কাম ব্যাক, কিন্তু সেটা হয়নি দুঃখজনকভাবে। যেটা ফাইনালি এই সেমিফাইনালি দেখা গেল যে তার কারণেই এই লাস্ট যেটা আনফরচুনেটলি যদি দেখে থাকেন, সে কিন্তু একটুখানি স্লাইট লিম্পিং করছিল, ক্র্যাম্পস হয়েছিল।
এই শেষ মুহূর্তে এসে এটা ব্যাড লাক আসলে, এই বৃষ্টি হওয়াটা, সবকিছু হ্যাঁ সবকিছু মিলিয়ে আর কিছু কিছু ক্লোজ রান আউট সবকিছু মিলিয়ে এটা কিছুটা হলেও নিউজিল্যান্ড মানে ভালো একটা খেলা উপহার দিয়েছে আমি বলবো। দে শুড বি প্রাউড অফ দেমসেলভস। শতাব্দী, ইশতিয়াক বলল যে না চোকার্স না, খেলা হয়েছিল ভালো, কিন্তু আগামীকালকে পত্রপত্রিকা এবং সবাই সারা পৃথিবী এখনই বলছে। আপনিও কি তাই বলবেন? না, আমার কাছে যেটা মনে হচ্ছে ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল যেরকম হওয়া উচিত, হাই ভোল্টেজ ম্যাচ, একদম এটা সবকিছু ঠিক আছে, কিন্তু যেখানে নিউজিল্যান্ড হ্যাঁ দুর্দান্ত খেলে নিউজিল্যান্ড ফাইনালে মুভ করেছে। আর সাউথ আফ্রিকার ক্ষেত্রে আমি ব্যাপারটা বলবো যে ওরা না ম্যাচের একটা পর্যায় পর্যন্ত ম্যাচটা ওদের হাতে ছিল, কিন্তু 2-3টা রান আউট পর মিস করার পর ওদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে আমার মনে হচ্ছে না ওরা হারতে যাচ্ছে। আমি জানি না, আমার দেখার সময় মনে হয়েছে 2-3টা রান আউট, যে বলটা ধরতে কানেক্ট করতে পারেনি কিন্তু বেলস ফেলে দিয়েছে। এরকম জায়গায় এসে ওদের মতো ফিল্ডিং সাইড এরকম ক্যাচও ড্রপ করেছে, ভাইটাল ক্যাচ ছিল একটি, ওদের মতো ফিল্ডিং সাইড এত মেজর ভুল করবে এটা মেনে নেওয়া যায় না। কল করবে না একজন আরেকজনের জন্য, সেখানে সেমিফাইনালে ওয়াজ এ ভাইটাল ক্যাচ। বাট ইশতিয়াক, আপনার যদি দেখেন রিভাইজ টার্গেট, সেখানে গড়ে প্রায় 8 রান করে করার কথা। খেলা শুরু হওয়ার আগে বা যে কোনো মুহূর্তে আপনার মনে হয়েছে যে এই রানটা নিউজিল্যান্ডের পক্ষে করা সম্ভব কি সম্ভব না? অনেস্টলি স্পিকিং আমি ধরে নিয়েছিলাম যে সাউথ আফ্রিকাই আসলে এই খেলাটা জিতবে, বিকজ 8 রান যে কোনো 4টে কথা না। তবে অন্যদিকে নিউজিল্যান্ডের ব্যাটিং সাইডটাও দেখতে হবে, তারা হোম কন্ডিশন খেলছে, ছোট বাউন্ডারি লাইন, তারা ভালো করে জানে যে মানে ফিল্ডের যে ব্যাপারে একটা যে আইডিয়া থাকা দরকার। এবং ব্রেন্ডন ম্যাকালামের যদি আমরা ব্যাটিংটা দেখি, এই ধরনের টার্গেট চেস করতে যে ধরনের ইনিংস খেলতে হয়, স্টার্টটা যেভাবে শুরু করে দিতে হয়, বিধ্বংসী ব্যাটিং। এবং ম্যাকালাম, ডেভিলিয়ার্স, যে কয়েকজন ব্যাটসম্যান আছে এই বিশ্ব ক্রিকেটে যারা নাকি এই ধরনের ইনিংস খেলতে পারে। এবং আস্কিং রেট যেখানে আপনার এত বেশি, মানে যেখানে ওর কারণে অনেক কমে গিয়েছিল, হ্যাঁ ইনিংসটা শুরু হয়েছিল, এবং ম্যাকালামের কাছ থেকে সেটা আশা করার মতো। আরেকটা জিনিস যেটা আলোচনা করছিলেন আপনি, ইউ আর সেইং দ্যাট এই রিভাইজ টার্গেট হওয়ার কারণে তারা দে ক্যান প্ল্যান বেটার। হুট করে সাধারণত যারা দ্বিতীয়বার ব্যাটিং করে তাদের জন্য একটু মুশকিল হয়, কিন্তু এই ক্ষেত্রে আমার মনে হয় যে ইট ওয়াজ আ ওয়েল এক্সিকিউটেড প্ল্যান হুইচ নিউজিল্যান্ড ক্যারিড আউট। আরেকটা আপনার চোখে পড়েছে কিনা যে মিডল অর্ডার, আমরা যেটা নিয়ে নিউজিল্যান্ডের মিডল অর্ডার আমরা যেটা বলছিলাম যে খুব টেস্টেড না, আজকে তো দুর্দান্তভাবে তারা এই করেছে। গ্র্যান্ট এলিয়ট ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, যে বা যেরকম জায়গা থেকে ম্যাচটা তুলে দিয়ে গেছে। সাউথ আফ্রিকা কিন্তু ফার্স্ট পাওয়ার প্লেতে মানে প্রথম 10 ওভারে কিন্তু ওভাবে রান করতে পারেনি, যেটা সাউথ আফ্রিকা নিউজিল্যান্ড করেছে। পরে কিন্তু ওটা সুন্দর ক্যারি করতে পেরেছে ওদের মিডল অর্ডার, উইকেট যাওয়ার পরও আস্তে আস্তে দেখলাম যে না ম্যাচটা। সেখানে আপনার যদি বলতে হয় যে সাউথ আফ্রিকা ম্যাচটি কোথায় হেরে গেছে, অ্যাট হোয়াট পয়েন্ট ডিড দে লুজ দ্য ম্যাচ? আমার মনে হয় একটা যেগুলা উইকেট কিপার রান আউট করতে পারতো সেখানে হয়েছে। আর ডিভিলিয়ার্স যখন এসে একটা 6 খেয়ে গেল, আসলে ঠিক এক্স্যাক্টলি ওইভাবে বলাটা মুশকিল, বিকজ যে ধরনের ফিল্ডিং তারা করছিল, যে ধরনের আমি এক সময় মনে করছিলাম যে দিস ফিল্ডিং লাইক দিস সাইড ক্যান নট লুজ। আপনার কি মনে হয়েছে কখনো যে একজন ফিফথ বোলারের অভাব খুব লক্ষ্য করা গেছে সাউথ আফ্রিকান? হ্যাঁ নিঃসন্দেহে, বললাম যে এখন টিম কম্পোজিশনটাই এরকম যে ডিভিলিয়ার্সকে এসে বোলিং করতে হলো। এখন আপনি অ্যাবটকে আনতেন হয়তো বেস্ট ফিল্যান্ডারের জায়গায়, না আসার পিছনে কি কোনো কারণ ছিল, ইনজুরি ছিল? one wonders why Abbott was not played. That's a surprise. Abbott কিন্তু এই পর্যন্ত বোধহয় 5টি কি 6টি ম্যাচ খেলেছে, সেখানে 11টি উইকেট সে পেয়েছে। আরেকটা জায়গা মনে হয়েছিল আমার, যখন কোরি অ্যান্ডারসন যখন আউট হয়ে গেল, তখন আমি ভেবেছিলাম যে এটা কোরি অ্যান্ডারসন রংকি মানে ক্লোজ ডিসমিসালস, তখন আমি ভাবছিলাম যে সাউথ আফ্রিকা এই বুঝি সাউথ আফ্রিকার নিয়ন্ত্রণে। বাট ড্যানিয়েল ভিটোরি, সিনিয়র গাই, সিনিয়র প্রো, সে বাংলাদেশের সাথে যেভাবে খেলেছিল 4 ছক্কা মেরে, এরকম ডেল স্টেনের যে লাস্ট ওভার, আনফর্চুনেটলি বিকজ হি ওয়াজ নট ফিট, হি ট্রাইড আ ইয়র্কার আউটসাইড দি অফ স্টাম্প, অল অনেক বাইরে ছিল, অনেক বাইরে পচা হয়েছে। ডেল স্টেনের লাস্ট ওভারটা একদম পচা, ওর কাছ থেকে এরকম পচা ওভার আশাই করা যায় না বিশ্বকাপের সেমিফাইনালে। তাও আমি কনফিডেন্ট ছিলাম, আমি লাস্ট ওভার পর্যন্ত আমার একটা বিশ্বাস ছিল যে এটা সাউথ আফ্রিকাই জিতবে, বিকজ লাস্ট মোমেন্টের দিকে গিয়ে যে প্রেশারটা ব্যাটসম্যানের, যেরকম আমরা দেখেছিলাম যে যেটা মিস হলো ডোমিনিয়ন বেহার্ডিন, ওরকম কিন্তু আরেকটা ক্যাচ দিয়েছিল যেখানে 3 ফিল্ডার্স ছিল কিন্তু বলটা নো ম্যানস ল্যান্ডে পড়ে, কিছুটা হলো এটা
লাক ফেভার্ড নিউজিল্যান্ড। সেটাই বললাম যে জিতিয়া আমি প্রমাণ আমি করিতে কোন হইবে। তবে আমি কোনোভাবে এই সাউথ আফ্রিকাকে এই যে চোকার্সের পর্যায়ে অন্তত এই বেলায় আমি ফেলার কোনো স্কোপ নেই, বিকজ দ্য ওয়ে দে ফট। ডিভিলিয়ার্স খেলার শেষে বলছিল দ্যাট এই হার থেকে এই এফেক্ট ওদের ওভারকাম করতে অনেক সময় লাগবে এবং তারা নিজের জন্য খেলেনি, দেশের জন্য খেলেছে। বাধা দিতেই হবে, শাবাশি দিতেই হবে সাউথ হ্যাঁ, এবং আফ্রিকাকে। যদি আমরা তার আফটার ম্যাচ স্পিচ যদি শুনি, প্রথমেই সে দর্শকদেরকে সাধুবাদ জানালো যে এরকম দর্শক মানে ওয়াজ গুড টু প্লে আন্ডার সাচ আ ক্রাউড। এবং স্বাভাবিকভাবে ক্যাপ্টেনরা প্রতিপক্ষ দলকেই কংগ্রাচুলেট করে এবং আমার মনে হয় যে ডিভিলিয়ার্স ওয়াজ হ্যাটস অফ টু হিম। আই থিঙ্ক হি ডিজার্ভস আ বিগ স্যালুট ফর দ্য ওয়ে হি ক্যারিড হিমসেলফ অ্যান্ড প্লেড দিস ওয়ার্ল্ড কাপ। শতাব্দী, আপনি যদি বৃষ্টি না হতো, জি, যদি বৃষ্টি না হতো তখন বোধহয় 38তম ওভারে বৃষ্টি হয়েছে, তো সেখানে আরো 12টি ওভার বাকি ছিল। তো আপনার কি মনে হয় যে এখানে 400-র কাছাকাছি স্কোর হতে না পারত? 400 হয়তো হতো না, 350 হতো, কারণ নিউজিল্যান্ডের বোলিং সাইডটা এত ভালো করেছে। আজকেও শুরুতে কিন্তু ওরা বেশ প্রেসারে রেখেছিল। 7 ওভার কিন্তু খেলেনি, তারপরেও 280 ঘর পার হয়ে না, গেছে। ওটা তো ওরা তো পেয়েছে যখন, যে 12 ওভার থেকে 7 ওভার কাটেল করা হয়েছে যে 5 ওভার পাওয়া, তখন কিন্তু ওদের হাতে উইকেট ছিল, ওরা তখন হিট করেছে ইচ্ছা মতো। কিন্তু যদি বৃষ্টিটা না আসতো, যদি 50 ওভার্সই খেলতে হতো, তখন কিন্তু ওরা এতটা চার্জ করে খেলতো না। আমার মনে হয় উইকেট রেখে খেলার চেষ্টা করতো এবং শেষ 5 ওভারে গিয়ে হিট করতো। আমার কাছে এরকম 350 হয়ে যেত, 350, হ্যাঁ, আমি 350 প্লাস। সেক্ষেত্রে কি সেখানে আরেক ধরনের প্রেসার। নিউজিল্যান্ডের 350 ইজ ইউ আর টকিং অ্যাবাউট 7 রানস এন্ড ওভার অ্যাজ অ্যান আস্কিং। সেখানেও 8 রান, হ্যাঁ, বাট সেখানে অ্যাপ্রোচ উড হ্যাভ বিন ডিফারেন্ট। এখানে তো হচ্ছে গিয়ে ইউ হ্যাভ টু ডু ইট। এখানে কম সময় চিন্তা করার, কম সময় ডেলিভার করার কম সময়, তো যেই জন্য ইউনো দি অ্যাপ্রোচ ইজ ডিফারেন্ট। বাট ওয়েন ইউ আর টকিং অ্যাবাউট প্লেইং আ ফুল 50 ওভার্স, সেখানে অ্যাপ্রোচ আবার ডিফারেন্ট হয়। তবে maybe I know you're trying to come to একটা ইসেতে যে সাউথ আফ্রিকার বোলিংটা, you're trying to say the fifth bowler definitely was a weak point সাউথ আফ্রিকার, যেটা ফিফথ বোলার। নিউজিল্যান্ড যেটা খুব সুন্দরভাবে মেকআপ করে গেছে ফিফথ বোলারটা দিয়ে। তাদের ইনিংসের আমরা নিয়ে কথা বলবো, এই ম্যাচ নিয়ে আবারও আমাদের স্পোর্টস ডেস্কে অপেক্ষা করছে। সেখানে আমাদের স্পোর্টস রিপোর্টাররা ওদের কাছ থেকে শুনে আসি ওদের কাছে কি আছে। শওকত এবং নাদিয়া, ওদের কাছে কি আছে একটু শুনে আসি। ধন্যবাদ সাইদ ভাই। আমি একটু ইশতিয়াক ভাইয়ের সঙ্গে দ্বিমত পোষণ করব। নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকার, উনি আজকের ম্যাচের কথা বললেন যে দক্ষিণ আফ্রিকাকে চোকার্স বলতে চান না, তবে আমি বলতে চাইবো যে দক্ষিণ আফ্রিকার ম্যাচটা আজকেও তারা কিন্তু চোখ করেছে। কারণ আপনি যদি দেখেন যে সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ার কারণে দক্ষিণ আফ্রিকাকে চোকার্স বলা হয়, সেই রেশিওটা ধরলে কিন্তু নিউজিল্যান্ড কিন্তু 6 বার সেমিফাইনাল থেকে এর আগে বিদায় নিয়েছে। সেখানে এর আগে 3 বার বিদায় নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। আর এর আগে আসলে হচ্ছে সাউথ আফ্রিকা যেভাবে তারা বিদায় নেয় প্রত্যেকবার, এবং এইটার কারণেই মূলত তাদেরকে চোকার্স বলা হয়। আপনি যদি দেখেন 1992, 99, 2007 এবং সবশেষ আজকের ম্যাচ দিয়ে তারা সেমি থেকে বিদায় নিল। 1992 সালে যদি আপনারা দেখেন, তারা হেরেছিল ইংল্যান্ডের কাছে সেমিফাইনালে। সেই ম্যাচেও কিন্তু বৃষ্টি হয়েছিল এবং 45 ওভারে তাদের, দুঃখিত, 43 ওভারে তাদেরকে টার্গেট দেওয়া হয়েছিল 252 রানের এবং তারা 232 রান করেছিল। এরপর 1999 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে 213 রান করে টাই হয়েছিল ম্যাচটা, এবং সুপার 6-এ এগিয়ে থাকার কারণে অস্ট্রেলিয়া চলে গিয়েছিল ফাইনালে। এবং 2007 সালে দক্ষিণ আফ্রিকা কিন্তু অসাধারণ খেলছিল। আপনার সুপার 8-এ তারা শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং আয়ারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল, কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র 149 রানে অল আউট হয়ে গিয়েছিল। মূলত ওদের এই ধরনের, মানে খুব ভালো খেলে এসে সেমিফাইনালে একদম বিপর্যস্ত হয়ে পড়া, এই কারণটাতেই তাদেরকে চোকার্স বলা হয়। এবং আজকের ম্যাচে আপনি দেখে থাকবেন যে ম্যাচের নিয়ন্ত্রণ কিন্তু একটা সময় মনে হচ্ছিল যে তাদের হাতে আছে, কিন্তু তারা যেভাবে ক্যাচগুলো মিস করলো, রান আউটগুলো মিস করলো, এই জিনিসটার কারণেই মূলত তাদেরকে চোকার্স বলা হয়। এবং আমি বলবো আজকেও তারা চোখ করেছে। আমি চলে যাচ্ছি নাদিয়ার কাছে। ধন্যবাদ। ধন্যবাদ শওকত।
আমি আজকের ম্যাচে কিছু স্ট্যাটিস্টিক্স জানিয়ে দিই ছোট করে। আজকে নিউজিল্যান্ড যে 298 রানের টার্গেট তারা করে জিতেছে, এটি বিশ্বকাপের নকআউট পর্বে হাইয়েস্ট চেজ টোটাল। এর আগে এত বেশি রান তারা করে কেউ জেতেনি। আর ব্রেন্ডন ম্যাককালাম কিন্তু আজকে চতুর্থবারের মতো এই বিশ্বকাপে 22 বলে বা তার থেকে কম বলে 50 রান করেছেন। এর ফলে কিন্তু আসলে শুরুতেই নিউজিল্যান্ড অনেক ভালো একটা সূচনা পেয়ে যায়। এছাড়া ট্রেন্ট বোল্ট আজকে 2টি উইকেট নিয়েছেন। 2টি উইকেট নিয়ে তার মোট উইকেটের সংখ্যা দাঁড়িয়েছে 21টিতে। এর ফলে তিনি নিউজিল্যান্ডের পক্ষে বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে গেছেন। আর শেষ করব হেরে যাওয়া দল দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবি ডিভিলিয়ার্সের একটি ইনফরমেশন দিয়ে। তিনি আজকে 65 রানে নট আউট ছিলেন। এটি তার হয়তো এর পরের বিশ্বকাপে তিনি খেলতে পারবেন, কিন্তু অধিনায়ক হিসেবে তিনি আজ 482 রান করেছেন মোট। এর ফলে তিনি তৃতীয় অধিনায়ক হিসেবে বিশ্বকাপে সেরা পারফর্মার হয়েছেন। তার উপরে আছেন শুধু মহেলা জয়বর্ধনে ও রিকি পন্টিং। তিনি যদি আরও ভালো করতেন বা আরেকটি ম্যাচ পেতেন তাহলে হয়তো তিনি তাদের টপকাতে পারতেন। শাহিন ভাই। ধন্যবাদ নাদিয়া এবং শওকত। দর্শক শুনছিলাম ওদের কাছে ইনফরমেশন। দর্শক একটি ছোট্ট ব্রেক নিব। গ্রামীণ ফোন হাউস দ্যাট অনুষ্ঠানে ফিরে এসে আমরা নিউজিল্যান্ডকে নিয়ে কথা বলবো, যারা চলে গেছে ফাইনালে। আমাদের সঙ্গেই থাকবেন, ফিরছি শিগগিরই। আবারও স্বাগত গ্রামীণ ফোন হাউস দ্যাট অনুষ্ঠানে। যাওয়ার আগে আলাপ করছিলাম নিউজিল্যান্ডের ইনিংস নিয়ে। সাউথ আফ্রিকায় জন্মগ্রহণকারী গ্র্যান্ট এলিয়ট আজকে নিউজিল্যান্ডের হয়ে খেলে দুর্দান্ত ইনিংস, ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন এবং সাউথ আফ্রিকার কাছ থেকে ম্যাচটি ছিনিয়ে নিয়ে গেছেন। 103 রানের পার্টনারশিপ ছিল কোরি অ্যান্ডারসনের সঙ্গে। আসুন ইশতিয়াকের কাছে যাই, পার্টনারশিপটা নিয়ে আমরা শুনি ওদের। হ্যাঁ, কোরি অ্যান্ডারসন এবং মোটটা অ্যাকচুয়ালি ঘুরিয়ে দিয়েছিল ওখান থেকেই। এবং দুইজন ব্যাটসম্যান কিন্তু এই যে এই মাঠ এবং এই যে 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 বাউন্ডারি লাইনের যে মেজারমেন্ট অ্যান্ড এভরিথিং, দ্যাট দে হ্যাভ দ্য ব্যাক অফ দেয়ার মাইন্ড। যে জন্য যেগুলো 6 খেলেছে তারা, যেগুলো শর্টস তারা মেনেছে, দে নো এক্স্যাক্টলি যে মানে হাউ ফার দ্য বাউন্ডারি লাইন ইজ অ্যান্ড অল দ্যাট কাইন্ড অফ থিং। বাট অন্যদিকে আমার মনে হয় এলিয়ট কিছুটা একটু লাকিও ছিল। কয়েকটা শর্ট ফিল্ডারের কাছে গেছে, 2-3জন একসাথে ফিল্ডার গিয়ে তাদের ক্যাচটা ধরতে পারেনি। আবার ওই দিক দিয়ে অ্যান্ডারসনও খুব অনুতপ্ত, খুব ইয়ে ছিল। আউট হওয়ার পরে সে প্রায় মনে হচ্ছিল যে কান্না ভাব একটা খুব। বাট এখানে এলিয়টের জন্য কি কোনো প্ল্যান ছিল না সাউথ আফ্রিকার ওকে আউট করার, বা ওকে কি খুব একটা কনসিডারেশনে নেয়নি সাউথ আফ্রিকা? আমার মনে হয় যে ফোকাসটা নিশ্চয়ই ম্যাককালামের উপরেই থাকার কথা। এবং এলিয়ট খুব একটা যে এই ওয়ার্ল্ড কাপে করেছে তাও কিন্তু না। ইয়েস, হি ইজ ওয়ান অফ দ্য কি প্লেয়ার্স, যেটা বুঝেই গেল। বাট মেইন ফোকাস ওয়াজ অলওয়েজ অন ম্যাককালাম, কেন উইলিয়ামসন অ্যান্ড কোরি অ্যান্ডারসন। কোরি অ্যান্ডারসন একটা খুবই আমরা মনে হয় যে এই ওয়ার্ল্ড কাপে কোরি অ্যান্ডারসনের বেস্টটা দেখতে পারিনি। কোরি অ্যান্ডারসন কিন্তু একটা মানে দুর্দান্ত অলরাউন্ডার একটা ব্যাটসম্যান। কিন্তু নিউজিল্যান্ডের আরো যদি কারো কথা বলতে হয় শতাব্দী, আপনি কাকে তুলে নিয়ে আসবেন? আমি বললে বোলার বোল্ট, ট্রেন্ট বোল্ট। দুর্দান্ত, সত্যি দুর্দান্ত। শুরুর দিকে এত সুন্দর চেক দিয়েছে, সবগুলো ম্যাচই দেখেন রানের লাগাম ধরে রাখার যে বিষয়টা, ও শুরুর দিক থেকে হ্যাঁ উইকেট তো পাচ্ছেই, এবং শুরুর থেকেও কিন্তু খুব ভালো ব্যাটসম্যানের উপর চড়ে যেতে পারে। যেখানে এখন ব্যাটসম্যানদের খেলা হয়ে গেছে ক্রিকেট, সেই জায়গায় মনে করেন যে প্রত্যেক ম্যাচে সাকসেস আছে, এবং ও কিন্তু চেপে ধরে ব্যাটসম্যানদের, পারবি না খেলতে। এবং আমার কাছে মনে হয় যে খুব সূক্ষ্ম, খুব অল্প সময়, 10 ওভার্স তো একজন ব্যাটসম্যানের দুর্বলতা ধরার জন্য খুব অল্প সময়। যদিও হোমওয়ার্ক করে আগে, তারপর হোমওয়ার্ক করার পর আপনার দুর্বলতা জেনে ওই জায়গাটায় আঘাত করা, এই বিষয়টা খুব দ্রুত করতে পারছে। বিশাল ফেভার করেছে দর্শকের ওরকম স্ক্রিমিং সহ খেলা দুর্দান্ত। I fail to remember this fast bowler, left arm fast bowler, যদি স্মরণ করেন 1999 ওয়ার্ল্ড কাপে নিউজিল্যান্ডের একজন লেফট আর্ম ফাস্ট বোলার ছিল, সম্ভবত হি ওয়েন্ট অন টু বিকাম দি হাইয়েস্ট উইকেট টেকার। নাম মনে আসছে না। এনিওয়েজ, তো ট্রেন্ট বোল্টের ভূমিকাটা অনেকখানি ব্রুস রিড আগের বছর, ব্রুস রিড তো অস্ট্রেলিয়ান, সো আই ফরগটন দ্য নেম। তো ট্রেন্ট বোল্টের এই যে আজকে নিউজিল্যান্ড যে এই অবস্থায়, অনেকখানি টিম সাউদি ছিল প্রথম দিকে, এবং আই
শুধু শতাব্দী যেটা বললো শুধু এই ম্যাচ জন্য না, সবগুলো পুরো টুর্নামেন্ট জুড়ে কিন্তু টুর্নামেন্ট জুড়ে যদি একজন মানে শীর্ষস্থানীয় প্লেয়ার যদি থাকে যার ভূমিকা নিউজিল্যান্ডকে এখানে পৌঁছানোর এবং ও কিন্তু বোলিং সাইডটা দেখেন যে লিড করেছে কিন্তু পুরো বোলিং টিম সৌদি যদিও সিনিয়র, তারপরও ও কিন্তু বোলারদের একটা লিড করার যে বিষয়টা এখনো পর্যন্ত হাইয়েস্ট উইকেট টেকার এই টুর্নামেন্টে। তো সেখানে তারা মুখোমুখি হবে ভারত এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে জিতবে। দর্শক, ভারত অস্ট্রেলিয়ার ম্যাচ হবে আগামী 26শে মার্চ, সেটা চলবে অস্ট্রেলিয়ার সিডনিতে বাংলাদেশ সময় সকাল 9:30 26শে মার্চ। আসুন ছোট্ট করে একটু বলে নিই, ভারত অস্ট্রেলিয়া কি মনে হচ্ছে সিডনিতে? শতাব্দী। সিডনিতে আমি যেহেতু বাংলাদেশের পরে অস্ট্রেলিয়ার ফ্যান, আমি অস্ট্রেলিয়ার পক্ষেই বাজিটা ধরতে রাজি। আর আইসিসি যেভাবে ভারতকে নিয়ে যাচ্ছে, অ্যাজ ইফ মনে হচ্ছে যে ভারত না থাকলে টুর্নামেন্টটার জৌলুস হারিয়ে ফেলবে। ফুটবলে যেটা হয় যে ব্রাজিল বা আর্জেন্টিনা সেমিফাইনাল ফাইনাল পর্যন্ত না গেলে জৌলুস হারিয়ে ফেলে, কি হতে পারে? দুটো প্রেডিকশন বলি। একটা, যদি ইন্ডিয়া জেতে তাহলে নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন হবে, আর যদি অস্ট্রেলিয়া জেতে তাহলে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হবে। ইশতিয়াক, আপনি কি ওর সঙ্গে? আমি সেফ সাইডে কিন্তু সেফটা দুইটাই বলে দিচ্ছি। ওয়েল আই মিন আই হোপ শতাব্দীরটাই ঠিক হয়, নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন হলে ভালো। বাট কেন জানি মনে হচ্ছে যে অস্ট্রেলিয়াকে হারাতে গেলে ইন্ডিয়া উইল রিয়েলি হ্যাভ টু প্লে দেয়ার অল টাইম বেস্ট ক্রিকেট। অস্ট্রেলিয়া দলকে হারানো এত সহজ না। অস্ট্রেলিয়া দল একটা দল যেটা হারতে শেষ মুহূর্ত পর্যন্ত ছাড়বে না, তারা ছাড় দেয় না। কিন্তু ভারত কিন্তু অপেক্ষা করে আছে গত 3 মাস যাবত অস্ট্রেলিয়াকে হারানোর জন্য। এই জন্যই ওরা 3 মাসের সফরে গিয়েছিল যে অস্ট্রেলিয়াকে হারাবে। সুতরাং দেখা হবে একটি ভালো খেলা হবে। দর্শক, আপনারা দেখতে ভুলবেন না, আমাদের সঙ্গে থাকতে ভুলবেন না। গ্রামীণ ফোন হাউস দ্যাটে দেখা হবে আগামীকাল একই সময়ে। আজকে বিদায় নিব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন দেশ টিভির সঙ্গে। শুভরাত্রি।